বন্ধুরা, গত ক্লাসটাতে আমরা ইয়ং এর ডিচির পরীক্ষায় কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয় আর ইয়ং এর ডিচির পরীক্ষায় র্যান্ডম কোনো একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটাতে গঠনমূলক ব্যতিচার হবে না ধ্বংসাত্মক ব্যতিচার হবে তা নিয়ে শর্ত দেখেছিলাম, তাই না? তো কী কী শর্তের জন্য এখানে গঠনমূলক বা ধ্বংসাত্মক ব্যতিচার হবে তার শর্ত দেখেছিলাম। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইয়ং এর ডিচির পরীক্ষায় পথ পার্থক্যের যে শর্তগুলো দেখেছিলাম সেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে, অর্থাৎ তুমি এই চিরগুলোর দূরত্ব থেকে ক্যাপিটাল ডি থেকে স্মল ডি থেকে এক্স কাজে লাগিয়ে কিভাবে তুমি পথ পার্থক্যের একটা সূত্র দাঁড় করাতে পারো। আর পথ পার্থক্যের সূত্র দাঁড় করাতে পারলে পথ পার্থক্যের শর্ত যেহেতু জানা আছে, সো আমরা ইজিলি জাস্ট স্মল ডি ক্যাপিটাল ডি আর এক্স জানার মাধ্যমেই যেন কোনো একটা পয়েন্টে কি হবে, গঠনমূলক ব্যতিচার হবে না ধ্বংসাত্মক ব্যতিচার হবে, উজ্জ্বল ডোরা পাওয়া যাবে না অন্ধকার ডোরা পাওয়া যাবে, সেগুলো বের করে ফেলতে পারি। তো এই ফিগারটা সবারই পরিচিত থাকার কথা গত ক্লাসটা করে আসলে, তবুও আমি ছোট করে একটু বলে যাই। এখানে S1 দিয়ে প্রথম চির বোঝানো হচ্ছে বা সোর্স 1 বা উৎস, প্রথম উৎস। S2 দিয়ে দ্বিতীয় চির অর্থাৎ সোর্স 2 মানে দ্বিতীয় উৎস বোঝানো হচ্ছে। P আগের মতনই র্যান্ডম একটা পয়েন্ট যেটার কিনা চিরদ্বয়ের মধ্যবিন্দুর বরাবর পর্দার মধ্যবিন্দু থেকে দূরত্বটাকে এক্স দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর এখানে হিসাবের সুবিধার জন্য কিছুক্ষণ পরে যে আমরা সূত্র দাঁড় করাবো, হিসাবের সুবিধার জন্য প্রথম চির থেকে একটা দাগ টানা হয়েছে, আবার দ্বিতীয় চির থেকে একটা দাগ টানা হয়েছে, যারা যথাক্রমে ই আর এফ বিন্দুতে ছেদ করেছে। আর এটা যেহেতু S1 আর এটা যেহেতু S2, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা স্মল ডি দিয়ে প্রকাশ করেছিলাম, আর চিরদ্বয় থেকে পর্দার মধ্যবর্তী দূরত্বকে আমরা ক্যাপিটাল ডি দিয়ে প্রকাশ করেছিলাম। তো এই ফিগারের প্রত্যেকটা চলকে আমি একটু একটু করে বললাম। এবার আমরা চলো এই ফিগারটা থেকে পথ পার্থক্য বের করব, মানে আমি আসলে বের করব S2P মাইনাস S1P। দেখো ফাইনালি কিন্তু এই জিনিসটা আমরা বের করব। তো কিভাবে এসেছে সেটা আমি একটু ধারাবাহিকভাবে বলি। এই ডিরাইভেশনটা নেট থেকে নামানো, সাধারণত বইগুলোতে এই ডিরাইভেশনগুলো থাকে না, তো আমি নেট থেকে জাস্ট বোঝানোর জন্য তোমাদের এই ডিরাইভেশনটা নিয়ে একটু বোঝাচ্ছি। বেসিক্যালি এই ডিরাইভেশনগুলোর কোনোটাই পরীক্ষায় লাগবে না, কিন্তু আমরা কিভাবে কাজটা করলাম সেটা জানার জন্যই একটা আইডিয়া দেওয়ার জন্য এই ডিরাইভেশনটা নিয়ে এসেছি। তো এখানে দেখো আমি প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে S2P স্কোয়ার মাইনাস S1P হোল স্কোয়ার করলাম, মানে এই বাহুর বর্গ স্কোয়ার বিয়োগ এই বাহুর বর্গ স্কোয়ার করলাম। তো এখানে আমরা এইভাবে সূত্রটা যে দাঁড় করাবো, আমরা দাঁড় করানোর পূর্বে দুইটা চলকের নাম একটু দেখে নিচ্ছি। এখানে PE দেখো, ফিগারে PE অংশটা দেখো। PE অংশটা কি? এই বাহুটা। তো PE বাহুটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? পি বাহুটাকে আমরা লিখতে পারি না এরকম যে এই পুরাটা যদি এক্স হয় আর এতটুকু অংশটা, এতটুকু পুরাটা যেহেতু ডি ছিল, এতটুকুটা কি D/2, মানে এই অংশটা D/2। তার মানে এক্স থেকে তুমি যদি D/2 পরিমাণ অংশ বিয়োগ করো তাহলেই তুমি কিন্তু পেয়ে যাবে PE। মিলিয়ে নাও ফিগারের সাথে, PE ইকুয়াল টু এক্স মাইনাস D/2, যে PE অংশটা হচ্ছে পুরা এক্স থেকে D/2 বাদ দিলে যে অংশ থাকে সেটা। একইভাবে PFটার দিকে খেয়াল করো। PF কি? এইখান থেকে ধরে এই পর্যন্ত, তার মানে এটার মধ্যে কি আছে? এক্সও আছে আবার D/2 আছে, তাই এটা এক্স প্লাস D/2। তো আমরা যেখানে ছিলাম S2P স্কোয়ার মাইনাস S1P স্কোয়ার, S2P স্কোয়ার দেখো তো, S2P স্কোয়ারটা আসলে কি? একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ না? দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, দেখো আমি কোন সমকোণী ত্রিভুজটার কথা বলছি? PS2 আর F। PS2F একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমার S2P, তাই না? সো আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য তো জানি যে যেখানে বোঝাচ্ছে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্বটা আমার কে? লম্বটা PF, আর ভূমিটা আমার কে? ভূমিটা হচ্ছে S2F, মানে যেটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল ডি। তাই দেখো আমরা কিন্তু তাই করেছি, S2P স্কোয়ারকে লিখেছি ডি স্কোয়ার প্লাস PF স্কোয়ারের টার্মটা, PFকে কী লিখেছি? এক্স প্লাস D/2। যে দেখো এক্স প্লাস D/2 হোল স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। কেননা আমরা পথ পার্থক্যকে সাধারণত ডি, ক্যাপিটাল ডি, স্মল ডি আর এক্সের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাই আমরা এইভাবে রাশিমালাগুলোকে নির্বাচন করেছি। এবার আসি S1P হোল স্কোয়ার। S1Pটার দিকে যদি তাকাও, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ। দেখো S1P এটা একটা ছোট সমকোণী ত্রিভুজ, S1 আর E মিলে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে আমার S1P। তো S1P হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসলে? ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস D/2 হোল স্কোয়ার। সো আমরা এইখানে ডি স্কোয়ার, যেটা ক্যাপিটাল ডি স্কোয়ার, এটা আমার যেহেতু এই সমকোণী ত্রিভুজটার ভূমি, তো এই যে ক্যাপিটাল ডি স্কোয়ার লিখলাম, প্লাস
আমার লম্ব স্কোয়ার। সো লম্বটা আমার কি, লম্বটা হচ্ছে আমার এক্স থেকে পিইটা হচ্ছে লম্ব, মানে এক্স থেকে d/2 যদি বাদ দিই তো এক্স মাইনাস d/2 হোল স্কোয়ার, রাইট? সো দেখো আমি এখানে কি লিখলাম, ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস d/2 হোল স্কোয়ার। তো আমরা এই দুইটা রাশিমালা যদি লিখি, যদি বিয়োগ করি মানে s2p স্কোয়ার মাইনাস s1p স্কোয়ার যদি বিয়োগটা করি, তাহলে দেখো ক্যাপিটাল ডি স্কোয়ার কী হচ্ছে, আমার কাটাকাটি চলে যাচ্ছে। কাটাকাটি চলে গেলে আমার থাকে কি এক্স প্লাস, এখানে থাকে এক্স প্লাস স্মল ডি বাই ক্যাপিটাল স্মল ডি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস স্মল ডি বাই 2 হোল স্কোয়ার। সো এইটা থেকে কিন্তু আবার আমরা সূত্র ভাঙাতে পারি, তাই না? আমরা সূত্র জানি না, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, 4ab লিখতে পারি। অথবা এইভাবে না চিন্তা করলেও তুমি যদি এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাও বা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাও, তাহলে দেখবে এক্স স্কোয়ার d/2 হোল স্কোয়ার, এক্স স্কোয়ার d/2 হোল স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে। আর এখানে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস 2x d/2 থেকে এখানে এই জিনিসটা আসতো, রাইট? তো তোমরা খেয়াল করে দেখো, এটা কিন্তু খুবই সহজ একটা হিসাব, তেমন কঠিন কিছু না। এখানে একটা xd থাকতো, এখানে একটা xd থাকতো, তো xd প্লাস xd মিলে হয়ে যেত 2xd। যাই হোক, তো আমরা এই জিনিসটা লিখতে পারি s2p হোল স্কোয়ার মাইনাস s1p হোল স্কোয়ারের জায়গায়। বাট আমার আসলে কি টার্গেট বের করা, আমার টার্গেট কিন্তু s2p মাইনাস s1p বের করা। মানে আমার টার্গেট কিন্তু বেসিক্যালি স্কোয়ারের বিয়োগফল বের করা না, বরং তাদের স্বাভাবিক রাশিমালার বিয়োগফল বের করা। সো আমরা এইটা থেকে কি করতে পারি, এটাকে কি লেখা যায়, s2p স্কোয়ার মাইনাস s1p হোল স্কোয়ারকে কী লেখা যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ভাঙাই তাহলে কি লেখা যায়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি লেখা যায় না? সো আমরা এখানে কিন্তু লিখতে পারি আসলে s2p প্লাস s1p ইন্টু s2p মাইনাস s1p, তাই না? আর s2p প্লাস s1pটাকে সেটাকে আমি দেখো নিচে পাঠিয়ে দিয়েছি। মানে বুঝতেই পারছো, এটাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্রে ভাঙানো হয়েছে, a মাইনাস বি অংশটাকে এখানে রাখা হয়েছে, আর a প্লাস বি অংশটাকে অপর পক্ষে ভাগ আকারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই রাশিমালাটা পর্যন্ত নিশ্চয়ই কারো কোনো কনফিউশন থাকার কথা না। এইখান থেকে আমরা একটা অ্যাজাম্পশন করি, এইখান থেকে আমরা যে একটা কাজ করি, যেটা আসলে তোমাদের কাছে মনে হতে পারে একটু আজগবি, কিন্তু ঘটনা হচ্ছে এইটা আমরা আমাদের প্রমাণটার সুবিধার্থে কয়েকটা জিনিস একটু ধরে নিতে হয়। এটা জাস্ট সিম্পলিফাই করার জন্য, আদারওয়াইজ কিন্তু এখন যে কাজটা করব সেটার কোনো আলটিমেটলি ভূমিকা নেই। যেমন আমি তোমাকে যদি দেখাই, এখানে দেখো আমরা এই যে পি পয়েন্টটা নিলাম, পি পয়েন্টটা যদি কাছাকাছি হতো, মানে পি পয়েন্টটা ধরো এই যে আমি এখন যে লাল কালারের পয়েন্ট আঁকলাম সেটা যদি হতো, তাহলে দেখো আমার এই অংশটা, এই যে এখান থেকে যদি একটা রেখা টানতাম, এই যে রেখাটা তৈরি হচ্ছে, এই রেখাটা কিন্তু তোমার প্রায় ডি এর সমান, তাই না? এই রেখাটা প্রায় ডি এর সমান। আবার এখান থেকে যে এই রেখাটা এই পর্যন্ত, মানে পি পয়েন্টটা যদি কাছাকাছি হতো, তাহলে এই রেখাটা ডি থেকে বড়, বোঝাই যাচ্ছে এটাও ডি থেকে বড়, কিন্তু সাধারণত এই যে এই দূরত্বগুলো আমরা নিই, এই দূরত্বগুলো অনেক অল্প পরিমাণের দূরত্ব থাকে, মানে এই দূরত্বটা অত বেশি নেওয়া যায় না। যদি আমরা এক্সপেরিমেন্টটাকে সফলভাবে করতে চাই, মানে আমরা উজ্জ্বল ডোরা অন্ধকার ডোরা সবগুলোই পেতে চাই, তাহলে এই দূরত্বটা এই দূরত্বটা খুবই অল্প নেওয়া হয়। এই দুটো যদি খুবই কাছাকাছি থাকে, একটু চিন্তা করে দেখো তোমরা, এই দুটো খুবই কাছাকাছি থাকলে এই বাহুটা আর এই ডি যে দৈর্ঘ্যটা, এরা কিন্তু অলমোস্ট সেম থাকবে। মানে একটা এই ডিটা যদি হয়ে থাকে 3 এই ডিটাও যদি হয়ে থাকে 3 সেন্টিমিটার, এইটা হয়তো হবে হচ্ছে তোমার কত, 3.05 সেন্টিমিটার, আর এটা কত হবে, এটা হয়তো হবে তোমার 3.02 সেন্টিমিটার। তো মানে জিনিসগুলো কিন্তু খুবই কাছাকাছি, মানে এইটা আর এই ভ্যালুগুলো আমার আলটিমেটলি খুবই কাছাকাছি হবে। তো আমরা তাই দেখো s2p এর জায়গায় যদি ডি চিন্তা করি, মানে জানি জিনিসটা ডি এর সমান না, কিন্তু ধরে নিই যদি ডি, আবার s1p এর জায়গায় যদি ডি চিন্তা করি, মানে এই জিনিস দুইটা যেহেতু খুবই ডি এর কাছাকাছি যদি চিন্তা করি, তাহলে নিচের অংশটাকে কি লেখা যায়, নিচের অংশটাকে 2d লেখা যায়। তবে এটা অবশ্যই বলে রাখি, এটা কিন্তু অ্যাকুরেট হিসাব না, এটা বলতে গেলে জোর করে মিলানোর মতন কিছু একটা। কেন? কারণ এই সূত্রগুলো দাঁড় করাতে চাইলে হুবহু বাস্তবের সাথে তুমি দাঁড় করিয়ে সূত্রগুলো দাঁড় করাতে চাইলে অনেক কমপ্লেক্স সূত্র তৈরি হতো। তো জিনিসটাকে সিম্পল করার জন্য, জাস্ট বিকজ অফ সিম্পল করার জন্য একটু ত্রুটিও আমরা অ্যালাউ করছি। মানে এটা যেহেতু একটা ত্রুটিপ্রাপ্ত জিনিস, তাও আমরা এটাকে অ্যালাউ করছি একটু সিম্পল করার জন্য। তো তোমরা আবার বলতে পারো, ভাইয়া আপনি এইখানে ডি ধরেছেন, এই দুইটার জায়গায় 2d লিখেছেন, ভালো কথা, কিন্তু এই পাশে এসে
যদি আপনি ডি ধরেন, এই পাশে এসে যদি আমি ডি ধরি, ধরো আমি S2P আর S1P এই দুইটাকে যদি আমি ডি এর সমান ধরি, এটাকে ডি ধরি, এটাকে ডি ধরি, তাহলে কি হবে? তাহলে ডি মাইনাস ডি করে আমার 0 হয়ে যাবে না? হ্যাঁ। তো আপনি বাম পাশে কেন তাহলে এই জিনিসটা করলেন না? বেসিক্যালি এইটার তেমন কোনো উত্তর নাই। এই জিনিসটা আসলে মানে একটা ধরে নেওয়া জিনিস, মানে একটা অ্যাজামশন জিনিস, জোর করে মিলানোর মতন কিছু একটা। তো এই অংশটাকে আমরা আবার কি করতে পারবো না, ডি এর সমান ধরতে পারবো না। সো এই জায়গাটা একটু মাথায় রেখো, এটা একটু গোজামেল টাইপের একটা জিনিস, এটা জোর করে মিলানো হয়েছে অনেকটা। তো আমাদের এই পাশে আমরা ডি ধরবো না, বাট এই পাশে কিন্তু আমরা ডি এর সমান ধরবো, কারণ এই পাশে যদি ডি ধরি তাহলে তো কিছুই থাকছেই না, পথ পার্থক্য 0ই হয়ে যাচ্ছে। আর এই পাশে ধরছি কেন? জাস্ট সিম্পল করার জন্য। তো আমরা দেখো এই অংশটাকে আমরা 2D লিখলাম। তো 2D যদি লিখি, এখানে যদি 2D বসিয়ে দিই, উপরে একটা 2 ছিল, এই 2 আর এই 2 কাটাকাটি চলে যেয়ে আমার এরকম কিছু একটা থাকবে। তো আমরা এই যে রাশিমালাটা পেলাম, এই রাশিমালাটা আসলে ইন্ডিকেট করছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে আমাদের পথ পার্থক্যের মান। সো ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে পথ পার্থক্যের সূত্র কী তাহলে? পথ পার্থক্যের সূত্র হচ্ছে স্মল এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। স্মল এক্সটা কি? স্মল এক্সটা হচ্ছে যেই বিন্দুতে আলোকরশ্মি পৌঁছা পর্যন্ত, ধরো তুমি এখানে পি বিন্দুতে আলোকরশ্মি পৌঁছা পর্যন্ত উৎসদয় থেকে পথের পার্থক্য চাও, তাহলে এই পি বিন্দুটা মূল বিন্দু থেকে, পর্দার মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে? এক্স দূরত্বে আছে। তার মানে এই পয়েন্টের জন্য দেখো পথ পার্থক্য যেটা আসতেছে সেটা হচ্ছে এই রাশিমালা। এই পয়েন্টের জন্য পথ পার্থক্য কি একই আসবে? ধরো এখানে পয়েন্টটা যদি থাকতো, এখানে পয়েন্টের জন্য কিন্তু পথ পার্থক্যের মানটা ভিন্ন হতো। তখন কি করতে? তখন এই পয়েন্টটার জন্য একটা নতুন এক্স পেতে নাই, যে এই পয়েন্টটা থেকে সি বিন্দুর দূরত্ব মানে মূল বিন্দুর দূরত্ব একটা নতুন এক্স পেতে। ঠিক আছে? সো খেয়াল রাখবে বন্ধুরা যে তুমি পর্দার কোন বিন্দুতে আলোকরশ্মি পড়বে বলে মনে করছো বা পর্দার কোন বিন্দুর জন্য কাজ করছো, সেই বিন্দুর ওপরেও কিন্তু পথ পার্থক্যটা নির্ভর করে। সো আমরা এক্স আসলে কি বুঝাচ্ছি? এক্স দিয়ে বুঝাচ্ছি যে পর্দার মূল বিন্দু থেকে যেই বিন্দুতে আমি গঠনমূলক না ধ্বংসাত্মক ব্যতিচার হবে যাচাই করতে চাই, সেই বিন্দুর দূরত্ব হচ্ছে আমার স্মল এক্স। আচ্ছা, আর স্মল ডিটা কি? স্মল ডিটা হচ্ছে আমার চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা আমরা জানি। আর ক্যাপিটাল ডিটা কি? ক্যাপিটাল ডিটা হচ্ছে আমার চিরদ্বয় থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? তো আমরা জেনে গেলাম ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় পথ পার্থক্যের রাশিমালা হচ্ছে এক্স স্মল ডি ক্যাপিটাল ডি। তো আমরা এখন এই জায়গাটা থেকে যদি একটু হিসাব করি, আমরা তো অলরেডি গত ক্লাসে শিখে এসেছিলাম যে উজ্জ্বল ডোরা তৈরি হবে পি বিন্দুতে যদি পি বিন্দুতে আসা আলোকরশ্মিগুলার পথ পার্থক্য হয় কার সমান? এন ল্যামডার সমান, বা আমরা দেখেছিলাম আগের ক্লাসে 2n λ/2 এর সমান, তাই না? 2n λ/2, যেটা কিনা n ল্যামডাই আর কি। তো এটা আমরা শর্ত দেখেছিলাম গত ক্লাসে। আবার আজকের ক্লাসে আমরা জানলাম যে পথ পার্থক্যের রাশিমালা হচ্ছে এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। তো এক্স, আবার এখানে স্মল এন কেন দিলাম? কারণ আমরা পথ পার্থক্য ইকুয়াল টু এন ল্যামডা বসাচ্ছি। এন ল্যামডা বসানোর অর্থ কি? এন এর ভ্যালু তো 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে। এটা বোঝাচ্ছে আমাদের উজ্জ্বল ডোরা তো আর একটা গঠিত হবে না, উজ্জ্বল ডোরা অনেকগুলো গঠিত হবে। এর মধ্যে পি বিন্দু নিয়ে যদি আমরা কাজ করি, পি বিন্দুতে একটা সুনির্দিষ্টতম উজ্জ্বল ডোরা গঠিত হবে। কততম উজ্জ্বল ডোরা গঠিত হবে সেটাই হচ্ছে আমার কি? এই স্মল এন। অর্থাৎ পি বিন্দুতে যদি 10ম উজ্জ্বল ডোরা গঠিত হয় তাহলে এনের ভ্যালু আমি পাবো 10। পি বিন্দুতে যদি 11তম উজ্জ্বল ডোরা গঠিত হয় তাহলে এনের ভ্যালু আমি পাবো 11। মানে আমরা পি বিন্দুতে কততম উজ্জ্বল ডোরা গঠিত হবে সেটাও কিন্তু যাচাই করে ফেলতে পারি এই সূত্র দিয়ে। সো আমরা খেয়াল রাখো, গত স্লাইডে দেখেছি পথ পার্থক্যের সূত্র হচ্ছে এক্স স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আর এই পেজে এসে আমরা কি করছি? এনতম উজ্জ্বল ডোরা যদি ধরে নেই পি বিন্দুতে গঠিত হয়, তাহলে লিখছি এটাকে এক্স স্মল ডি এক্স স্মল এন স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি। এটা কিন্তু গুণ আকারে না, এটা হচ্ছে এক্সের সাবস্ক্রিপ্ট আকারে আছে। অর্থাৎ কততম উজ্জ্বল ডোরা সেটা আমরা এনের মাধ্যমে পেয়ে যাব। তো আমি যদি একটু এক্সাম্পল দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরও। সো এখান থেকে ধরো আমরা একটা সূত্রটাকে একটু সিম্পল যদি করি, সূত্রটাকে সিম্পল করে এক্সটাকে এক পাশে করলাম, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই জানো পি বিন্দু কত মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে, কারণ আমাদের তো টার্গেট আসলে পর্দার উপরে যে কোনো একটা বিন্দু নেওয়া, ওই বিন্দুর মূল বিন্দু থেকে দূরত্বটা জানা থাকবে, মানে এক্স জানা থাকবে, কততম উজ্জ্বল ডোরা হবে সেটা বের করব। সো আমরা কিন্তু এক্স জানা থাকলে, ক্যাপিটাল ডি জানা থাকলে, স্মল ডি জানা থাকলে, আর যেই আলোক রশ্মিটা ব্যবহার করা হচ্ছে এই ব্যতিচার ঘটনা ঘটানোর জন্য, মানে এটা মোমের আলো বা যেই আলোটা ব্যবহার করা হচ্ছে সেই আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে কিন্তু স্মল এন বের করাই যাবে।
তার মানে কততম উজ্জ্বল ডোরা গঠিত হচ্ছে সেটা কিন্তু বের করা যাবে। আচ্ছা, এখানে xn এর পরিচয় কি তাহলে? মধ্যবিন্দু হতে nতম উজ্জ্বল ডোরার দূরত্ব। তো আমি তোমাদের একটু ফিগারের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও n = যদি 0 আসে, তাহলে তুমি কি বুঝবে? n = 0 আসলে তুমি বুঝবে তুমি যেই বিন্দুতে আসলে এই x বের করছো, মানে তুমি যেই বিন্দুর জন্য আসলে কাজ করছো সেই বিন্দুটা আসলে কেন্দ্রে আছে। আর n = 0 এটা আসলে এই স্পটটাকে বোঝাচ্ছে। এই স্পটটা কোনটা দেখো তো, এর থেকেও যেই দূরত্বে আছে, এর থেকেও সেই দূরত্বে আছে, এই স্পটটাকে আমরা একটা উজ্জ্বল ডোরা পাবো। এই উজ্জ্বল ডোরাকে আমরা একটা স্পেশালি নামকরণ করব, এটাকে আমরা বলবো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। আবার n এর ভ্যালু তুমি যদি 1 বসাও, এখানে চিন্তা করে দেখো n এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে xটা কত? x আসলে কি বুঝাবে? এটা বুঝাবে যে প্রথম উজ্জ্বল ডোরা কত দূরত্বে আছে। তাহলে দেখো এটা কিন্তু প্রথম উজ্জ্বল ডোরা না, এটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, আর এটা হচ্ছে মূল বিন্দুটা, পর্দার মূল বিন্দুটা। আর প্রথম উজ্জ্বল ডোরা হচ্ছে আমার এইটাও বলতে পারি, এইটাও বলতে পারি। সো প্রথম উজ্জ্বল ডোরার যে কেন্দ্রটা আছে, দেখো এটা প্রথম উজ্জ্বল ডোরার কেন্দ্র, তো প্রথম উজ্জ্বল ডোরার কেন্দ্রটা আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে কত দূরত্বে আছে সেটাই কিন্তু এই দূরত্বটা, অর্থাৎ λD/d। এই দূরত্বে আমরা কি পাবো? প্রথম উজ্জ্বল ডোরাটা কত দূরত্বে আছে সেটা পেয়ে যাব। একইভাবে তুমি যদি দ্বিতীয় উজ্জ্বল ডোরাটা কত দূরত্বে আছে জানতে চাও, তো দ্বিতীয় উজ্জ্বল ডোরা কিন্তু এটাও বোঝায়, আবার এটাকেও দ্বিতীয় উজ্জ্বল ডোরা বোঝায়, এটাকেও দ্বিতীয় উজ্জ্বল ডোরা বোঝায়। সো দ্বিতীয় উজ্জ্বল ডোরাটা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে? এটা হচ্ছে x2 পরিমাণ দূরত্বে আছে। সো x2 এর ভ্যালু কত? n এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 বসিয়ে দিলে কি থাকে? 2λD/d। তাহলে বন্ধুরা চিন্তা করো, তোমাকে যদি এরকম প্রশ্ন আসে, তোমাকে যদি বলে যে একটা পর্দায় ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা অনুসারে উজ্জ্বল অন্ধকার ডোরার সৃষ্টি করা হলো, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষাটা সম্পাদন করা হলো, তুমি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পঞ্চম উজ্জ্বল ডোরাটি কত দূরত্বে আছে সেটা বের করে দাও। তাহলে কি তুমি এই সূত্র দিয়ে বের করতে পারতে না ইজিলি? তুমি কি দেওয়া লাগতো প্রশ্নে? D দিয়ে থাকা লাগতো, d দিয়ে থাকা লাগতো, আর পঞ্চম উজ্জ্বল ডোরা যেহেতু বলেছে তাই n এর ভ্যালু 5 বসাবে, আর ল্যামডা দিয়ে থাকা লাগতো। তার মানে D, d, ল্যামডা জানলে তোমাকে যে কোনো তম উজ্জ্বল ডোরা কত দূরত্বে আছে কেন্দ্র থেকে সেটা বের করতে বললে কিন্তু তুমি ইজিলি এই সূত্রে বসিয়ে বের করে ফেলতে পারবে। তার মানে এই সূত্রটা দিয়ে আমরা আসলে এক একটা তম উজ্জ্বল ডোরা কেন্দ্র থেকে কত কত দূরত্বে গঠিত হবে, মানে এটা কত দূরত্বে গেলে পাবো সেটা আমরা বের করে ফেলতে পারবো। তো এই প্রশ্নগুলো কিন্তু অনেকভাবে হতে পারে। এততম উজ্জ্বল ডোরা কেন্দ্র থেকে কত দূরত্বে আছে সেটা তো হতেই পারে, আবার এমনও বলে দিতে পারে যে কেন্দ্র থেকে এত দূরত্বের কোনো অবস্থানে, মানে এক্সই দিয়ে দিল তোমাকে, কেন্দ্র থেকে এত দূরত্বের কোনো অবস্থানে কততম উজ্জ্বল ডোরা গঠিত হবে বলে তুমি মনে করো। তো তখন তুমি এক্স এর ভ্যালু জানো, D, d, ল্যামডা দেওয়া থাকবে, n বের করলেই হয়ে যাবে। সো তোমার বিভিন্নভাবে এই ম্যাথগুলো কিন্তু আসতে পারে। তো আমরা এই জন্যই এই সূত্রটাকে একবারে এইভাবে লিখি, n = যদি n হয়, মানে nতম উজ্জ্বল ডোরার জন্য xn = এইটাই লিখেছি, D/d n ল্যামডা, মানে এটাকেই আমরা এইভাবে লিখতে পারি, একই জিনিস এই দুইটা। তাহলে নিশ্চয়ই বোঝা গেল আমরা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে বিভিন্ন স্পটে এতটুকু দশম উজ্জ্বল ডোরা কত দূরত্বে, 20তম উজ্জ্বল ডোরা কত দূরত্বে আমরা বের করে ফেলতে পারবো, দূরত্বগুলো ইজিলি বের করে ফেলতে পারবো। এখন আসি অন্ধকার ডোরার জন্য। অন্ধকার ডোরার জন্য পথ পার্থক্যের শর্ত আমরা শিখে এসেছিলাম আগের ক্লাসে। সেটা কি শিখেছিলাম? 2n+1 λ/2। আমি আরেকটা কথাও বলেছিলাম আগের ক্লাসে, সেটা হচ্ছে 2n-1 λ/2ও লেখা যায়। তো তোমরা বলতে পারো ভাইয়া কেন আমরা 2n+1 λ/2 নেই নাই, কেন আমরা 2n-1 λ/2 নিয়েছি? এটাও বিজোড় সংখ্যা, আবার 2n+1টাও বিজোড় সংখ্যা। কেন এখানে মাইনাসটা নেওয়া হয়েছে? মাইনাসটা নেওয়ার বেসিক্যালি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ আছে। এই কারণটা আমি একটু ফিগারের মাধ্যমে বুঝাবো। একটু দেখে নিই আগে আমরা ফিগারগুলো আসার আগে যে কয়েকটা জিনিস। তো আমি এখানে একটা প্রশ্ন রেখে গেলাম একটু পরে দেখাবো বলে, যে আমরা এই মাইনাসটা কেন নিয়েছি। তো যাই হোক, nতম অন্ধকার ডোরার সমীকরণ আমরা দেখেছি পথ পার্থক্যের রাশিমালা কি, x(d)/D। এটা হচ্ছে কি এটা আমার পথ পার্থক্যের রাশিমালা। কোনো একটা স্পটে পি বিন্দুতে পথ পার্থক্যের রাশিমালা, যে কোনো একটা বিন্দুতে তুমি x এর মান বসালে, d এর মান বসালে, D এর মান বসালে, ওই বিন্দু পর্যন্ত আলোক রশ্মিগুলো আসতে কত পথ পার্থক্য হবে সেটাই কিন্তু এটা। পথ পার্থক্য যদি এই মানটার সমান হয়, এই মানটা কি, এটা হচ্ছে অন্ধকার ডোরা পাওয়ার শর্ত, এটার সমান হয়, তাহলে আমরা বলবো ওই স্পটটাতে, মানে ওই বিন্দুটাতে কি সৃষ্টি হয়েছে, ওই বিন্দুটাতে আমার অন্ধকার ডোরার সৃষ্টি হয়েছে।
তো আমরা এই সূত্রটা কি এক্স এনটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিলে কি লিখতে পারি, এক্স এন ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি 2n - 1 ল্যামডা বাই 2। সো এক্স এনের পরিচয় কি, মধ্যবিন্দু হতে মানে কেন্দ্রীয় যে মধ্যবিন্দুটা আছে সেই মধ্যবিন্দু হতে পর্দার এনতম অন্ধকার ডোরার দূরত্ব, মানে এনতম অন্ধকার ডোরাটা কত উপরে আছে। তো এই যে জিনিসটা যেটা আসলো এইখানে আমি বলছিলাম যে আমরা 2n+1 কেন ব্যবহার করলাম না, 2n-1 কেন ব্যবহার করেছি। আমি আগের ক্লাসেও বলেছি 2n+1 যদি ব্যবহার করি তাহলে n এর ভ্যালুটা কাউন্টিং শুরু হয় কিসের থেকে, 0 থেকে। আর 2n-1 যদি ব্যবহার করি তাহলে n এর ভ্যালুটা কাউন্টিং শুরু হয় কিসের থেকে, n এর ভ্যালুটা কাউন্টিং শুরু হবে 1 থেকে। তো তোমরাই চিন্তা করে বলো বন্ধুরা, তোমাকে যদি আমি বলি পঞ্চম উজ্জ্বল ডোরাটি কেন্দ্রীয় বিন্দু থেকে কত দূরত্বে আছে, তুমি তার মানে এই সূত্রে চলে আসবে। এই সূত্রে চলে আসলে তুমি যদি পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব চাও তাহলে n এর ভ্যালু কত বসাবে, 5। দশম অন্ধকার ডোরার দূরত্ব চাইলে তুমি n এর ভ্যালু কত বসাবে, 10। বাট তুমি যদি প্লাসের সূত্র ব্যবহার করতে তাহলে কি তুমি এত সহজে পঞ্চম উজ্জ্বল ডোরার জন্য n এর ভ্যালু 5 বসালে হতো না, তখন কিন্তু তোমার n এর ভ্যালু 1 কম করে বসানো লাগতো। মানে যেমন দেখতেই পাচ্ছ n এর ভ্যালু 0 বসালে এই সূত্রে প্রথম অন্ধকার ডোরা পাওয়া যায়, তার মানে কি n এর ভ্যালু 1 বসালে এই সূত্র মোতাবেক তৃতীয় অন্ধকার ডোরা পাওয়া যাবে। তাহলে তোমাকে যদি বলে পঞ্চম অন্ধকার ডোরা চাই তাহলে n এর ভ্যালু কত বসাতে হবে, 4 বসাতে হবে। তাহলে একটা প্যাচ লাগে না, সো এই প্যাচটা যেন না লাগে এর জন্যই আমরা 2n-1 এর সূত্রটা ব্যবহার করব। কারণ এই ক্ষেত্রে সুবিধা কি, এই ক্ষেত্রে সুবিধা হচ্ছে তুমি যততম অন্ধকার ডোরার দূরত্ব চাও n এর ভ্যালু ঠিক তত বসালেই হয়। তোমাকে যদি বলে 11তম অন্ধকার ডোরার দূরত্ব বের করো, তুমি n এর জায়গায় 11 বসিয়ে দিবে। 100তম অন্ধকার ডোরার দূরত্ব বের করো, n এর জায়গায় 100 বসিয়ে দিবে। এটা এই সূত্রের বেলায়। আর এই সূত্র দিয়ে কেউ যদি করো তাহলে তার ক্ষেত্রে কি করতে হবে, তার ক্ষেত্রে 100তম উজ্জ্বল অন্ধকার ডোরার জন্য n এর ভ্যালু 100 না বরং 99 বসাতে হবে, মানে এক সংখ্যা কম বসাতে হবে। তো এর জন্য আমি প্রেফার করি এইখানে 2n-1 ল্যামডা বাই 2 বসানোটাকে। তো আমরা তার মানে যদি দেখি এই জায়গাটার মধ্যে আমাদের এইটা কি প্রথম অন্ধকার ডোরা, এটা আমার কি এটাও প্রথম অন্ধকার ডোরা। মাথায় রাখবে এখান থেকে যতটুকু উপরে প্রথম অন্ধকার ডোরার কেন্দ্র পাওয়া যাবে এখান থেকে ততটুকুই নিচে প্রথম অন্ধকার ডোরার কেন্দ্র পাওয়া যাবে, মানে দূরত্বগুলো কিন্তু একই। তো n এর ভ্যালু যদি 1 বসাই, যেহেতু আমরা এই সূত্র ব্যবহার করছি এই সূত্রের জন্য n এর ভ্যালু স্টার্টই হবে 1 থেকে। তো n এর ভ্যালু 1 বসালে আমরা পেয়ে যাব প্রথম অন্ধকার ডোরাটা আসলে কত দূরত্বে গঠিত হয়েছে। সো প্রথম অন্ধকার ডোরা হচ্ছে আমার এইটা, যেটা কেন্দ্র থেকে কত দূরত্বে গঠিত হচ্ছে, ল্যামডা ক্যাপিটাল ডি ডিভাইড বাই 2 স্মল ডি দূরত্বে। মানে তোমাকে যদি ল্যামডার ভ্যালু দেওয়া থাকে, ক্যাপিটাল ডি এর ভ্যালু দেওয়া থাকে, স্মল ডি এর ভ্যালু দেওয়া থাকে, মানে এই দূরত্ব আর যে তরঙ্গ দৈর্ঘ্যটা আছে সেটা দেওয়া থাকলে তুমি ইজিলি প্রথম অন্ধকার ডোরাটা কেন্দ্র থেকে কত দূরত্বে গেলে পাবে, মানে প্রথম অন্ধকার ডোরার কেন্দ্রটা কত দূরত্বে গেলে পাবে সেটা বের করে ফেলতে পারো। একইভাবে তুমি দ্বিতীয় অন্ধকার ডোরাটা কত দূরত্বে গেলে পাবে কেন্দ্র থেকে সেটাও কিন্তু তুমি বের করে ফেলতে পারো। সো প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে তৃতীয় অন্ধকার ডোরা এরকম করে nতম অন্ধকার ডোরার দূরত্ব কিন্তু তুমি এই সূত্র কাজে লাগিয়ে বের করে ফেলতে পারো। যততম অন্ধকার ডোরা তততম n এর মান বসালেই হয়ে যায়। আচ্ছা, এই যে এখানে আমরা পড়লাম, তো আমরা আমাদের যা পড়লাম এখন পর্যন্ত সেটা যদি একটু সামারিটা নিই, তার মানে আমাদের যদি বলে দেয়, আমাদের এই ফিগারগুলো সম্বন্ধে একটু ভালো ধারণা থাকতে হবে বলে রাখি, কারণ উদ্দীপকে এই ফিগারগুলো দেওয়া থাকে। একটু পরে আমরা একটা বোর্ডের সমস্যা সমাধান করব, সেখানে কিন্তু এই ফিগারগুলো দেওয়া থাকবে। সো ফিগারগুলোর কোনটা কি সেটা একটু জানা থাকতে হবে, কারণ প্রশ্ন যখন দেওয়া থাকে পরীক্ষায় তখন কিন্তু ক্যাপিটাল ডি আর এভাবে দেওয়া থাকবে না। এই জায়গায় একটা মান দেওয়া থাকবে 2 মিটার 2 সেন্টিমিটার এরকম মান দেওয়া থাকবে, এখানে একটা মান দেওয়া থাকবে 2 মিলিমিটার 4 মিলিমিটার একটা মান দেওয়া থাকবে। তোমার বুঝতে হবে কোনটা কার মান। আবার এখানে একটা মান দেওয়া থাকবে, xn না দিয়ে এখানে সরাসরি একটা মান দেওয়া থাকবে। তো আমরা এই ফিগারটা অনুসারে তাহলে যদি বলি, আমরা কেন্দ্রীয় বিন্দু থেকে পর্দার কেন্দ্রীয় বিন্দু থেকে nতম উজ্জ্বল ডোরার জন্য যে দূরত্বের সূত্র শিখেছি সেটা কি, এই দূরত্বের সূত্রটা যদি এখানে nতম উজ্জ্বল ডোরা গঠিত হয় তাহলে সূত্রটা হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু n ল্যামডা। আবার এই বিন্দু থেকে কেন্দ্রবিন্দু থেকে পি বিন্দুতে যদি আমার অন্ধকার ডোরাটা গঠিত হয় তাহলে সূত্রটা কি, তাহলে সূত্রটা হচ্ছে x এর সূত্র হচ্ছে xn ইকুয়াল টু ক্যাপিটাল ডি বাই স্মল ডি 2n-1 ইন্টু ল্যামডা বাই 2। তো চলো আমরা এই সূত্রগুলো যে শিখলাম এগুলো কাজে লাগিয়ে একটা ম্যাথ করে আসি, তাহলেই তোমাদের আইডিয়াগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে একটা বোর্ডের প্রবলেম দেখতে পাচ্ছ, এই প্রবলেমটার মধ্যে দেখো কি কি দেওয়া আছে। দুইটা চিট দেওয়া আছে S1 S2 চিট দেওয়ার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে S0 দিয়ে 0.55 মিলিমিটার। এটা আসলে আমরা কি দিয়ে শিখেছি, এটা আমরা স্মল ডি দিয়ে শিখেছি, মাথায় রাখতে হবে এটা আমাদের আলোচনা মোতাবেক স্মল ডি।
চিরদ্বয় থেকে পর্দার মধ্যবর্তী দূরত্ব কত, মানে এই দূরত্বটা ক্যাপিটাল ডি, হ্যাঁ এটা ক্যাপিটাল ডি আকারেই দেওয়া আছে। আবার এইখানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হচ্ছে আমার এইটা দেওয়া আছে ও বিন্দুতে, আর পি একটা বিন্দু দেওয়া আছে পি ও, এই দূরত্বটা দেওয়া আছে কত 6.46 ইন্টু 10⁻³ মিটার। তাহলে দেখো তো এই দূরত্বটাই কিন্তু আমাদের এক্সএন, তাই না? আচ্ছা, তো আমাদের প্রশ্নে কি বলে দেওয়া আছে, উদ্দীপকে 3800 আর্মস্ট্রং মানে কি, 1 আর্মস্ট্রং হচ্ছে 10⁻10 মিটারের সমান। বলে রাখি আবার 1 আর্মস্ট্রং এটা দূরত্বের একটা একক, এটা ইকুয়াল টু কত 10⁻10 মিটারের সমান। সো 3800 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে, মানে ল্যামডা দেওয়া আছে চিত্রে S1:0.5, মানে এগুলোই আবার নতুন করে বলা আছে একই জিনিস। সো প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব কত। আর ঘ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উদ্দীপকের পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তো আমরা চলো গ নাম্বার ম্যাথটা করি। গ নাম্বার ম্যাথটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য দুইভাবে করে দেখাবো, মানে একবার আমি 2n+1 λ/2 দিয়ে করে দেখাবো, আবার 2n-1 λ/2 দিয়ে করে দেখাবো। তো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যেটা প্রেফার করতাম, মানে আমার জন্য যেটা ভালো লাগতো সেটা আমি করব। সেটা হচ্ছে আমাদের কি কি দেওয়া আছে লিখে ফেলি। দুই চিরের মধ্যবর্তী দূরত্ব স্মল ডি ইকুয়াল টু 0.5 মিলিমিটার, এই জিনিসটা এটাকে আমরা মিটারে নিয়ে নিয়েছি, মিলিমিটারকে ইন্টু 10⁻³ করেছি, তো 0.5 ইন্টু 10⁻³ আসলে 5 ইন্টু 10⁻⁴ মিটার। আমাদের পর্দার চিরের মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল ডি দেওয়া ছিল কত 1 মিটার, লিখে ফেললাম 1 মিটার। তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল কত, তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেওয়া ছিল 3800 আর্মস্ট্রং, মানে 3800 ইন্টু 10⁻10 যদি করো ক্যালকুলেটর হিসাব করো 3800 ইন্টু 10⁻10 তাহলে পাবে 3.8 ইন্টু 10⁻7 মিটার। সবগুলো এসআই এককে নিয়ে নিলাম। আর আমাদের জানতে চাওয়া হয়েছে কি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে পঞ্চম অন্ধকার ডোরার দূরত্ব। সো অন্ধকার ডোরা কয় নাম্বারটা, 5 নাম্বারটা। সো n=5 আমি ব্যবহার করছি। কেন n=5 আমি ব্যবহার করছি, কারণ আমি যেই সূত্রটা খাটাবো সেই সূত্রটা কি, সেই সূত্রটা হচ্ছে 2n-1 এর সূত্র। সো 2n-1 এর সূত্রের বেলায় তোমাকে যততম অন্ধকার ডোরা বলা থাকবে n এর ভ্যালু তুমি ঠিক ততই বসাতে পারবে। সো আমি n এর ভ্যালু কত বসাচ্ছি, n এর ভ্যালু সরাসরি 5ই বসাচ্ছি। সো আমার xn = ক্যাপিটাল ডি বাই স্মল ডি ইন্টু 2n-1 ইন্টু λ/2। সো এন এর ভ্যালু দেখো সরাসরি আমি 5ই বসিয়েছি, স্মল ডি বসিয়েছি, আর ল্যামডা এখান থেকে নিয়ে বসিয়েছি। সো সবগুলো ভ্যালু বসিয়েছি, কিন্তু লক্ষ্য রাখার মতন বিষয় হচ্ছে স্মল এন এর ভ্যালুটা, তো স্মল এন আমি 5 বসিয়েছি। তো আমরা এইখান থেকে কি পেয়ে গেলাম যে এক্স এন এর ভ্যালু, মানে ক্লিয়ারলি বলতে গেলে x5 এর ভ্যালু অন্ধকার ডোরার বেলায়, অর্থাৎ পঞ্চম অন্ধকার ডোরাটি কত দূরত্বে গঠিত হয়েছে। এই একই ম্যাথ, এই যে মাত্র যে ম্যাথটা করলাম এই একই ম্যাথ আমি আবার তোমাদের একটু করে দেখাবো বিকল্পভাবে 2n+1 সূত্র দিয়ে যারা করবে তাদের জন্য। তো বিকল্পভাবে যদি বলতে চাই, তো আমরা এই ক্ষেত্রে আবারও আগের মতো সব কিছু লিখবো একইভাবে, খালি এই ক্ষেত্রে স্মল এন আমি ইকুয়াল টু কত লিখছি, স্মল এন ইকুয়াল টু আমি 4 লিখছি। তো আমি স্মল এন এর জায়গায় যদি 4 লিখি, অর্থাৎ আমরা পঞ্চম অন্ধকার ডোরা নিয়ে কাজ করছি, কিন্তু আমরা এন এর ভ্যালু 1 কম বসাবো, কারণ আমরা যদি 2n+1 এর সূত্র ব্যবহার করি তাহলে আমাদের এন এর ভ্যালু 0-র জন্য আসলে প্রথমটা আসে, এন এর ভ্যালু 1 এর জন্য আসলে দ্বিতীয়টা আসে, এন এর ভ্যালু 2 এর জন্য তৃতীয়টা আসে। তো আমরা এর জন্য 1 কম সংখ্যা বসালাম, কারণ আমরা সূত্র ব্যবহার করছি 2n+1 ইন্টু λ/2। সো এন এর ভ্যালু দেখো আমি এখানে 4 বসিয়েছি, যদিও আমি পঞ্চম ডোরা নিয়ে কাজ করছি, পঞ্চম অন্ধকার ডোরা নিয়ে 3 এর ভ্যালু 4 বসিয়েছি। বসানোর ফলে আমার আসলে কি আসলো, এই একই মানই আসলো। সো আমার মান একই আসবে, কিন্তু খেয়াল রাখতে হবে আর কি যে আমি কোন সূত্র ব্যবহার করছি আর কোন সূত্রের জন্য এন এর ভ্যালু কত বসাচ্ছি। তো আমাদের গ নাম্বার প্রশ্নে নিশ্চয়ই কারোই কোনো সমস্যা নেই। এবার আমরা চলে আসি ঘ নাম্বার প্রশ্নে। সো ঘ নাম্বার প্রশ্নটা ইন্টারেস্টিং। এখানে বলেছে উদ্দীপকের পি বিন্দুটাতে, মানে এই পয়েন্টটাতে আমার গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার হবে, মানে আমাদেরকে ডিসিশন নিতে হবে এখানে আসলে কোনটা গঠিত হবে, গঠনমূলক ব্যতিচার না ধ্বংসাত্মক ব্যতিচার। তো এই ম্যাথটা করার জন্য আমাদের কি কি ডাটা দেওয়া আছে সেগুলো লিখে ফেলি। দুই চিরের মধ্যে স্মল ডি দেওয়া আছে, ক্যাপিটাল ডি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, লিখে ফেললাম। আর এক্স এন, এই পি বিন্দুটার জন্য এক্স এন কত সেটা আমরা পেয়ে যাচ্ছি প্রশ্ন থেকেই 6.46 ইন্টু 10⁻³ মিটার, মানে এক্স এন এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আমরা এখন ডিসিশন নিব পি বিন্দুতে আসলে উজ্জ্বল ডোরা গঠিত হয় না অন্ধকার ডোরা গঠিত হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি দিয়ে সূত্র দিয়ে লিখব যে আমাদের
অন্ধকার ডোরার জন্য সূত্র তো এটা আমরা জানি, আবার উজ্জ্বল ডোরার জন্য আমাদের সূত্র কি এটা। তো একটু খেয়াল করে দেখো, এইখানে স্মল ডি বাই ক্যাপিটাল ডি λ/2, আর এখানে একটা বিজোড় সংখ্যা আছে, মানে বিজোড় সংখ্যার সামনে λ/2 আছে আর স্মল ডি বাই ক্যাপিটাল ডি আছে। আর এইখানে দেখো এই সূত্রটাকে আমরা লিখলে এভাবে লিখতে পারি না, 2 গুণ দিয়ে আবার 2 ভাগ দিলে। এখানে দেখো λ/2 এর সামনে স্মল ডি বাই ক্যাপিটাল ডি আছে আর একটা জোড় অংশ আছে। তো আমরা আসলে সিদ্ধান্ত নিব এই λ/2 এর সামনে জোড় না বিজোড় আসে। সো এইটার জন্য আমরা একটু টেকনিক্যালি কাজ করতে হবে। আমরা ধরে নিই, আমরা তো জানি না এই সূত্র যাবে না এই সূত্র যাবে। যদি উজ্জ্বল হয় তাহলে তো এই সূত্র যাবে, যদি অন্ধকার হয় তাহলে এই সূত্র যাবে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেহেতু জানি না এই সূত্র দুইটার মধ্যে কোনটা যাবে, তাই আমরা এই দুইটা সূত্রের মধ্যে যেটা আনকমন পার্ট, দেখো এইটা আর এটা আনকমন পার্ট, এটাকে আমরা একটা সাধারণ চলক ধরে নিই। সাধারণ চলক ধরে নিলাম পি, তাহলে আমাদের আর ম্যাথে ঝামেলা থাকবে না। সো আমরা 2n-1 বা 2n-কে পি ধরে নিই। এখন পি এর ভ্যালু যদি আমার এটার সমান হয় তাহলে আমি ডিসিশন নিব অন্ধকার, আবার পি এর ভ্যালু যদি এটার সমান হয় তাহলে আমি ডিসিশন নিব উজ্জ্বল। সো আমি সেফ থাকার জন্য পি ধরে নিয়েছি আনকমন পার্টটাকে। সো পি এর মান জোড় আসলে আমরা সিদ্ধান্ত নিব গঠনমূলক ব্যতিচার, পি এর মান বিজোড় আসলে আমরা সিদ্ধান্ত নিব ধ্বংসাত্মক ব্যতিচার। তো আমরা যদি চলে আসি, আমাদের সবগুলো ভ্যালু বসিয়ে দিব, খালি আমরা 2n-1 আর 2n-1 আর 2n এই দুইটার একটাও না ব্যবহার করে শুধু পি ব্যবহার করছে এখানে, ব্যবহার করে বাকি যে অংশগুলো xn, ক্যাপিটাল ডি, স্মল ডি, ল্যামডা এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। সো আমরা xn এর ভ্যালু, ল্যামডার ভ্যালু এগুলো যদি বসাই, সবগুলো যদি নিয়ে বসাই, পিটাকে এক পাশে করে সবগুলো পক্ষান্তর করলাম, তাহলে 2 স্মল ডি xn ডিভাইড বাই ক্যাপিটাল ডি ল্যামডা, তো বসালে আমি সবগুলো ভ্যালু এখান থেকে নিয়ে আমার পি এর ভ্যালু চলে আসে কত, 17। তো চিন্তা করে দেখো বন্ধুরা, তাহলে পি কি কখনো 2n এর সমান হবে? পি যেহেতু 17 এসেছে, না, পি হবে 2n-1 এর সমান। যদি পি বিজোড় না এসে জোড় আসতো তাহলে আমি বলতাম পি আসলে 2n এর সমান এসেছে। যেহেতু বিজোড় এসেছে তাই আমরা সিদ্ধান্ত নিচ্ছি পি আসলে 2n-1 এর সমান। আর 2n-1 এর সমান যদি এই সূত্রটা হয়, তাহলে আসলে এই পি বিন্দুটাতে কোন ডোরা গঠিত হয়েছে? পি বিন্দুটাতে ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে, অর্থাৎ অন্ধকার ডোরা গঠিত হয়েছে। তার মানে দেখো বন্ধুরা, এই টাইপের ম্যাথগুলোতে কিন্তু আমরা আনকমন অংশটাকে একটা চলক ধরে নিয়ে ওই আনকমন অংশটাকে বের করে তারপরে আমরা মিলাতে পারি যেটা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে আমার গঠনমূলক ব্যতিচার মানে উজ্জ্বল ডোরা, আর যদি বিজোড় হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার মানে অন্ধকার ডোরা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এই টাইপের ম্যাথগুলো কীভাবে করতে হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরের ক্লাসেও কিন্তু আমরা ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার 3 নম্বর পর্বটার মাধ্যমে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষার অংশটা শেষ করব। ধন্যবাদ সবাইকে।